গল্প বলি এসো। আজ আমি সুভাষ বলছি গ্রন্থের ১২তম পর্ব। তাহলে শুরু করি। আপনার আশীর্বাদ বিফল হবে না জানি, হাসলেন প্রীতিলতা। তবে আমি যাই জন্মের মতন। নিজের মধ্যেই একটা দীর্ঘ নিঃশ্বাস গোপন করলেন মাস্টারদা। চোখের সামনে সহকর্মীদের মধ্যে অনেকেই হারিয়ে গেছেন এক এক করে। হারিয়ে গেছে টেগরা, বিধু, নরেশ, ত্রিপুরা, স্বদেশ, রজত, এমনি আরও কতজন। অন্তরঙ্গ সহচর নির্মলবাবুও হারিয়ে গেছেন নিজের কর্তব্য সুসম্পন্ন করে। আজ আবার হারাবার পালা। কে বলতে পারে ওদের মধ্যে কেউ আবার ফিরে আসবে কিনা? হয়তো আসবে, হয়তোবা এই জীবনের শেষ দেখা। কিন্তু প্রীতি, সুযোগ পেলেও সে কি ফিরে আসতে রাজি হবে? মাস্টারদার কাছ থেকে বিদায় নিয়ে যথাসময়ে নির্দিষ্ট জায়গায় পৌঁছে গেলেন প্রীতিলতা। সঙ্গে মহেন্দ্র চৌধুরী, সুশীল দে, শান্তি চক্রবর্তী, কালী দে, পান্না সেন, বীরেশ্বর রায়, প্রফুল্ল দাস প্রমুখ গুটি কয়েক মৃত্যুভয়হীন তরুণ কর্মী। সবাই প্রস্তুত, সবাই অস্ত্রশস্ত্রে সুসজ্জিত। এখন শুধু দলনেত্রীর আদেশের অপেক্ষা মাত্র। প্রথমেই মহেন্দ্র চৌধুরী আর সুশীল দে মুসলমান গারোয়ানের ছদ্মবেশে দিব্যি ভেতরে ঢুকে গেলেন প্রহরারত মিলিটারি পুলিশের চোখের ওপর দিয়ে। যেন বাইরে অপেক্ষমান গারোয়ানদ্বয় কৌতূহলবশে সাহেব মেমদের একটু নাচ দেখতে চাইছে আর কি। প্রীতিলতা ও অন্যান্য সবাই ঢুকলেন পেছনের নির্দিষ্ট ছোট্ট একটি দরজা দিয়ে। রাত ১০টা। ভেতরে তখন শতাধিক শ্বেতাঙ্গ নরনারী পানাহার ও নাচ গান নিয়ে মত্ত। সহসা গোটা ক্লাব ঘরটা কেঁপে উঠল প্রচণ্ড বিস্ফোরণের শব্দে। বুম! সেই সঙ্গে বেপরোয়া গুলিবর্ষণ। দ্রাম, দ্রাম, ত্রাম, ত্রাম। এমনি করেই তোমরা একদিন নিরপরাধ ভারতবাসীর বুকের রক্তে জালিয়ানওয়ালাবাগের মাটি ভিজিয়ে দিয়েছিলে। আজ তাকিয়ে দেখো যে ভারতবাসী তার প্রতিশোধ নিতে জানে কিনা। কোম্পানি ফল ইন। কিছুক্ষণ বাদেই আদেশ শোনা গেল অধিনায়িকা প্রীতিলতার কণ্ঠে। আমাদের কাজ শেষ, এবার ফিরে চলো সবাই। রেডি, কুইক মার্চ। কয়েক পা গিয়েই সহসা কি দেখে থমকে দাঁড়ালেন মহেন্দ্র চৌধুরী। এ কি, দলে সবাই রয়েছে, কিন্তু প্রীতিদি কোথায়? তাকে দেখা যাচ্ছে না কেন? কোথায় গেলেন তিনি? উন্মত্তের মতো ছুটে গেলেন মহেন্দ্র চৌধুরী। প্রীতিদি, প্রীতিদি! এ কি, আপনি এখানে দাঁড়িয়ে কেন প্রীতিদি? ওই দেখুন মিলিটারি আর্মার্ড করে ছুটে আসছে। আর দেরি করবেন না, চলুন প্রীতিদি। না ভাই, হাসলেন প্রীতিলতা। এই রিভলভারটা নিয়ে যাও, এটা মাস্টারদাকে দিও, আর তাকে আমার প্রণাম জানিও। আমার আদেশ, আর এক মুহূর্তও এখানে দেরি করো না, এগিয়ে যাও। দলনেত্রীর নির্দেশে অদম্য কান্না বুকে চেপে মহেন্দ্র চৌধুরী এবার পা বাড়ালেন নিজের গন্তব্য পথের দিকে। আর প্রীতিলতা, তিনি তখন কোথায়? ততক্ষণে তিনি পৃথিবীর সীমানা ছাড়িয়ে সেই অমৃতলোকে চলে গেছেন, যেখানে তার একান্ত প্রিয় রামকৃষ্ণদা ও নির্মলদা অনেক আগেই ঠাঁই নিয়েছেন। পরদিনই প্রীতিলতার সেই নিঃশেষ আত্মবিসর্জনের খবর প্রকাশিত হল সংবাদপত্রের পাতায়। বোমা, রিভলভার ও রাইফেল। গতকাল রাত্রি ১১টার সময় বিপ্লবী বলিয়া বর্ণিত একদল লোক পাহাড়তলী ইনস্টিটিউট নামক আসাম বেঙ্গল রেলওয়ে ইউরোপিয়ান ক্লাবে অতিশয় দুঃসাহসিকভাবে ইউরোপিয়ানদের উপর আক্রমণ করে। আক্রমণকারীর দলে পুরুষের বেশে সজ্জিতা একজন নারীও ছিল। আক্রমণকারীরা ঘরের মধ্যে বোমা নিক্ষেপ করিয়াছিল। ইহার ফলে একজন বৃদ্ধা ইউরোপিয়ান মহিলা নিহত এবং ইন্সপেক্টর ম্যাকডোনাল্ড, সার্জেন্ট উইলিস
এবং অপর ৬ জন ইউরোপিয়ান আহত হন। একজন স্ত্রীলোক ব্যতীত আক্রমণকারী দলের আর সকলেই পলাইয়া গিয়াছে। পুরুষের পোশাকে সজ্জিতা ২০ বৎসর বয়স্কা এই নারীকে মৃত অবস্থায় পাওয়া গিয়াছে। তাহার মৃতদেহ ক্লাবঘর হইতে কিছু দূরে পড়িয়াছিল। প্রকাশ হয় যে এই স্ত্রীলোকটিকে কুমারী প্রীতিলতা ওয়াদ্দাদার বিয়ে বলিয়া শনাক্ত করা হইয়াছে। সে নাকি চট্টগ্রাম শহরের শ্রীযুক্ত জগৎবন্ধু ওয়াদ্দাদারের কন্যা। তাহার পকেটে রিভলভার ও রাইফেলের কতকগুলি কার্তুজ পাওয়া গিয়াছে। আনন্দবাজার ২৫/৯/৩২। সব রকম তদন্তকার্য শেষ হবার পরে প্রীতিলতার দেহ ফিরিয়ে দেওয়া হলো তার পিতার হাতে। অগ্নিযুগের প্রথম নারী শহীদ বীরাঙ্গনা প্রীতিলতার পুণ্য দেহ অতঃপর ভস্মীভূত হয়ে গেল সবার অগোচরে। ভয়ে কেউ সেদিন তাকে শ্রদ্ধা জানাতে আসেনি, সে সাহসও কারো ছিল না। মৃত্যুর আগের দিন অজ্ঞাতবাস থেকে মাকে লক্ষ্য করে প্রীতিলতা যে চিঠিটা পাঠিয়েছিলেন তা সত্যিই বড় মর্মস্পর্শী মল্লিকা। চিঠিটা এখানে তুলে দিলাম। মাগো, তুমি আমায় ডাকছিলে? আমার মনে হলো তুমি আমার শিয়রে বসে কেবলই আমার নাম ধরে ডাকছ, আর তোমার অশ্রু জলে আমার বক্ষ ভেসে যাচ্ছে। মা, সত্যিই কি তুমি এত কাঁদছ? আমি তোমার ডাকে সাড়া দিতে পারলাম না। তুমি আমায় ডেকে ডেকে হয়রান হয়ে গেলে। স্বপ্নে একবার তোমাকে দেখতে চেয়েছিলাম। তুমি তোমার বড় আদরের মেয়ের আবদার রক্ষা করতে এসেছিলে। কিন্তু মা, আমি তোমার সঙ্গে একটি কথাও বললাম না। দু চোখ মেলে কেবল তোমার অশ্রু জলই দেখলাম। তোমার চোখের জল মোছাতে এতটুকু চেষ্টা করলাম না। মা, আমায় তুমি ক্ষমা করো। তোমায় বড় ব্যথা দিয়ে গেলাম। তোমাকে এতটুকু ব্যথা দিতেও তো চিরদিন আমার বুকে বেজেছে। তোমাকে দুঃখ দেওয়া আমার ইচ্ছা নয়। আমি স্বদেশ জননীর চোখের জল মোছাবার জন্য বুকের রক্ত দিতে এসেছি। তুমি আমায় আশীর্বাদ করো, নইলে আমার মনোবাঞ্ছা পূর্ণ হবে না। একটিবার তোমাকে দেখে যেতে পারলাম না, সেজন্য আমার হৃদয়কে ভুল বুঝো না তুমি। তোমার কথা আমি এক মুহূর্তের জন্য ভুলিনি মা। প্রতিনিয়তই তোমার আশীর্বাদ প্রার্থনা করি। আমার অভাব যে তোমাকে পাগল করে তুলেছে তা আমি জানি। মাগো, আমি শুনেছি তুমি ঘরের দরজায় বসে সবাইকে ডেকে ডেকে বলছো, ওগো, তোমরা আমার রানী শূন্য রাজ্য দেখে যাও। তোমার সেই ছবি আমার চোখের ওপর দিন রাত ভাসছে। তোমার এই কথাগুলো আমার হৃদয়ের প্রতি তন্ত্রিতে তন্ত্রিতে কান্নার সুর তোলে। মাগো, তুমি অমন করে কেঁদো না। আমি যে সত্যের জন্য, স্বাধীনতার জন্য প্রাণ দিতে এসেছি, তুমি কি তাতে আনন্দ পাও না? কি করবে মা? দেশ যে পরাধীন, দেশবাসী যে বিদেশির অত্যাচারে জর্জরিত, দেশমাতৃকা যে শৃঙ্খল ভারে অবনতা, লাঞ্ছিতা, অবমানিতা। তুমি কি সবই নীরবে সহ্য করবে মা? একটি সন্তানকেও কি তুমি মুক্তির জন্য উৎসর্গ করতে পারবে না? তুমি কি কেবলই কাঁদবে? আর কেঁদো না মা। যাবার আগে আর একবার তুমি আমায় স্বপ্নে দেখা দিও। আমি তোমার কাছে জানু পেতে ক্ষমা চাইব। আমি যে তোমার মনে বড়ই ব্যথা দিয়ে এসেছি মা। ইচ্ছা করে ছুটে গিয়ে তোমার কাছে ক্ষমা চেয়ে আসি। তুমি আদর করে আমাকে বুকে টেনে নিতে চাইছো। আমি তোমার হাত ছিনিয়ে চলে এসেছি। খাবারের থালা নিয়ে আমায় কত সাধাসাধিই না করেছো। আমি পেছন ফিরে চলে গেছি। না, আর পারছি না। ক্ষমা চাওয়া ভিন্ন আর আমার উপায় নেই। আমি তোমাকে দুদিন ধরে সমানে কাঁদিয়েছি। তোমার কাতর ক্রন্দন আমাকে এতটুকু টলাতে পারেনি। কি আশ্চর্য মা! তোমার রানী এত নিষ্ঠুর হতে পারল কি করে? ক্ষমা করো মা,
আমায় তুমি ক্ষমা করো। ইতিমধ্যে মামলার রায় বেরিয়ে গেছে। আইনজীবীদের আন্তরিক প্রচেষ্টা ব্যর্থ হয়নি। কাউকে প্রাণদণ্ড দিতে সক্ষম হননি বিচারপতি মিস্টার ইউনি। গণেশ ঘোষ, অনন্ত সিংহ, লোকনাথ বল, ফণীন্দ্র নন্দী, সুবোধ চৌধুরী, সুবোধ রায়, আনন্দ গুপ্ত, ফকির সেন, লালমোহন সেন, সুখেন্দু দস্তিদার, রণধীর দাশগুপ্ত, সহায়রাম দাস, উপরোক্ত কজনকে দেওয়া হয়েছে যাবজ্জীবন দ্বীপান্তর। নন্দলাল সিংহের ২ বছর কারাদণ্ড, অনিল বন্ধু দাসের ৩ বছর। বাদবাকি সবাই খালাস। অন্য একটি মামলায় সরোজকান্তি গুহকে দেওয়া হয়েছে যাবজ্জীবন দ্বীপান্তর। অম্বিকা চক্রবর্তীর প্রাণদণ্ড, তবে সে আদেশ কার্যকর হয়নি। আপিলে দণ্ড হ্রাস করে দেওয়া হয়েছে যাবজ্জীবন দ্বীপান্তর। সংবাদপত্র থেকেই তার বিবরণ এখানে তুলে দিচ্ছি। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের মামলার রায়, ১২ জনের যাবজ্জীবন দ্বীপান্তর। অদ্য চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের মামলায় রায় বাহির হইয়াছে, যাবজ্জীবন দ্বীপান্তর। নিম্নলিখিত ব্যক্তিগণের যাবজ্জীবন দ্বীপান্তর হইয়াছে: গণেশ ঘোষ, অনন্ত সিংহ, লোকনাথ বল, আনন্দ গুপ্ত, ফণী নন্দী, সুবোধ চৌধুরী, সহায়রাম দাস, ফকির সেন, লালমোহন সেন, সুখেন্দু দস্তিদার, রণধীর দাশগুপ্ত, অনিল বন্ধু দাসের ৩ বছর সশ্রম কারাদণ্ড, নন্দলাল সিংহের ২ বৎসর কারাদণ্ড। মুক্তি ও গ্রেপ্তার। অবশিষ্ট ১৬ জন আসামিকে স্পেশাল ট্রাইব্যুনাল মুক্তিদান করেন, কিন্তু তৎসঙ্গেই তাহাদিগকে অর্ডিন্যান্স অনুসারে গ্রেপ্তার করা হয়। জেলের ভিতর আসামিদের সমক্ষে রায় প্রদত্ত হয়। আসামিরা উৎফুল্লভাবে বন্দে মাতরম ধ্বনি সহকারে রায় গ্রহণ করে বলিয়া জানা গিয়াছে। সুদীর্ঘ ১৯ মাস যাবৎ শুনানির পর অদ্য চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন মামলায় জবনিকাপাত হইয়াছে। ১৯৩০ সালের ১৮ এপ্রিল তারিখে উক্ত ঘটনা সংঘটিত হয়। জেলা ও দায়রা জজ মিস্টার জে ইউনি, আইসিএস প্রেসিডেন্ট, অবসরপ্রাপ্ত জেলা দায়রা জজ মিস্টার এন এন লাহিড়ী এবং খাঁ বাহাদুর আব্দুল হাইকে লইয়া গঠিত ট্রাইব্যুনালে উক্ত মামলার অভিযুক্ত ৩০ জন আসামির বিচার সমাপ্ত হইল। যে ১৬ জন আসামিকে মুক্তিদান করা হয় তাহাদিগকে বেঙ্গল অর্ডিন্যান্স অনুসারে পুনরায় গ্রেপ্তার করা হয় এবং বিশেষভাবে ভাড়া করা একখানি জাহাজে অন্যান্য দণ্ডিত ১৪ জন আসামির সঙ্গে তুলিয়া অজ্ঞাত স্থান অভিমুখে লইয়া যাওয়া হইয়াছে। আনন্দবাজার, ২রা মার্চ ১৯৩২। কিন্তু আসল মানুষটি কোথায়? কোথায় সেই অগ্নিযুগের সব্যসাচী সর্বাধিনায়ক সূর্য সেন? হাজার চেষ্টা করা সত্ত্বেও যে শাসকদের ঘুম কেড়ে নেওয়া ওই মানুষটিকে কোনো মতেই ধরাছোঁয়া গেল না। ফলে সমস্ত আক্রোশ এবার শত ধারায় ফেটে পড়ল চট্টগ্রামের অধিবাসীদের ওপর। সংবাদপত্র থেকেই তার খানিকটা বিবরণ এখানে তুলে দিচ্ছি। চট্টগ্রামের সমস্ত হিন্দু অধিবাসীর উপর ৮০,০০০ টাকা অর্থদণ্ডের আদেশ। ২৭ অক্টোবর তারিখের কলিকাতা গেজেটে নিম্নলিখিত ঘোষণাপত্র প্রকাশিত হইয়াছে: যেহেতু গত ২ বৎসরের যে সমস্ত ঘটনা নিম্নে উদ্ধৃত হইল তাহা হইতে ফৌজদারি আদালতের বিচার ফল হইতে এবং গভর্নমেন্ট যে সমস্ত সংবাদ অবগত আছেন তাহা হইতে দেখা যায় যে ১৯৩২ সালের ২৪শে সেপ্টেম্বর রাত্রিতে চট্টগ্রামের নিকটস্থ পাহাড়তলীতে আসাম বেঙ্গল রেলওয়ে ইনস্টিটিউটে যে উপদ্রব হইয়াছে তাহা ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি চট্টগ্রাম শাখা নামক বিপ্লবী সংঘের সদস্যগণ কর্তৃক অনুষ্ঠিত হইয়াছে এবং আরও দেখা যায় যে চট্টগ্রাম শহর ও জেলার কিছু ভদ্রলোক সম্প্রদায়ের মধ্য হইতে লোক লইয়া এই সংঘ গঠিত হইয়াছে। সেই জন্য সপারিষদ গভর্নর বাহাদুর
1932 সালের স্পেশাল পাওয়ার্স অর্ডিন্যান্সের প্রাপ্ত ক্ষমতাবলে এতদ্বারা সমগ্রভাবে নিম্নলিখিত ব্যক্তিদের উপর ৮০,০০০ টাকা জরিমানা ধার্য করিতেছে। চট্টগ্রাম মিউনিসিপ্যালিটিতে ট্যাক্স দিতে হয় এরূপ বাসস্থানের মালিক বা বাসিন্দাগণ, পাহাড়তলী রেলওয়ে উপনিবেশের অধিবাসীবৃন্দ এবং পটিয়া, আনোয়ারা, কানুনগোপাড়া, সরোয়াতলী, শাহপুরা, কাট্টালী এবং গোমডান্ডির অধিবাসীবৃন্দ। আনন্দবাজার ২৭/১০/৩২। চট্টগ্রামে জরিমানা আদায়ের ব্যবস্থা। চট্টগ্রামের মিউনিসিপ্যাল এলাকাধীন হিন্দু অধিবাসীগণের প্রতি যে জরিমানার আদেশ হইয়াছে, উক্ত জরিমানা আদায়ের জন্য ব্যবস্থা হইতেছে। প্রকাশ, কয়েকজন সাব ডেপুটি কালেক্টর কয়েকজন মিউনিসিপ্যাল কর্মচারী সাহায্যে ওই ধার্য জরিমানা আদায় করিবেন। আনন্দবাজার ২১/১১/৩২। অবশেষে এলো সেই ১৯৩৩ সালের ২রা ফেব্রুয়ারি। মাস্টারদা তখন গৈরালা গ্রামে। ইংরেজ সরকার তাঁর মাথার দাম ধার্য করেছেন ১০,০০০ টাকা। গত ৩ বছরের মধ্যে একটি লোকও এ ব্যাপারে পুলিশের সঙ্গে কোনো রকম সহযোগিতা করতে এগিয়ে যায়নি। মাস্টারদা যে তাদের বড় আপনজন। দলের বিশ্বস্ত কর্মী ব্রজেন সেন এ গাঁয়েরই লোক। তিনিই মাস্টারদাকে এখানে নিয়ে এসেছেন তার নিরাপত্তার কথা চিন্তা করে। সঙ্গে রয়েছেন শান্তি চক্রবর্তী, কল্পনা দত্ত, সুশীল দাশগুপ্ত, মণি দত্ত প্রমুখ একান্ত অনুগত সহকর্মীর দল। আশ্রয় দিয়েছেন বিশ্বাসবাড়ির গৃহবধূ ক্ষীরোদপ্রভা বিশ্বাস। মাস্টারদার মতো দুর্ধর্ষ বিপ্লবীকে আশ্রয় দেওয়া মানেই অনিবার্য বিপদকে ডেকে আনা। তবু তিনি নিজের সিদ্ধান্তে স্থির, অবিচল। বিপদ যদি আসে তো আসুক, তা বলে জেনে শুনে এই সর্বত্যাগী মানুষটিকে তিনি হিংস্র হায়নার মুখে ঠেলে দিতে রাজি নন। বিপদ এলো ব্রজেন সেনের দাদা প্রতিবেশী নেত্র সেনের দিক থেকে। স্ত্রী ও ছোট ভাই ব্রজেনের রহস্যময় হাবভাব দেখে তিনি অবাক। রাত দিন ওদের দুজনের কিসের এত ফিসফিস চাপা গুঞ্জন? কার জন্য ওরা মাঝে মাঝে বাইরে খাবার নিয়ে যায়? কে সেই লোক?
আসল খবর জানা গেল স্ত্রীর মুখ থেকে। মাস্টারদা এ গাঁয়েই রয়েছেন, খাবারগুলো তারই জন্য। অমন লোককে খাওয়ালেও যে পুণ্য হয়। বটেই তো, শুনেই লাফিয়ে উঠলেন নেত্রসেন। পুণ্য হয় বই কি। তা অমন লোককে তো আর যা তা খাওয়ানো যায় না, একটু ভালো মন্দ ব্যবস্থা করতে হয় তো, যাকে বলে করিতকর্মা ব্যক্তি। তাই সঙ্গে সঙ্গে তিনি থলে হাতে নিয়ে বেরিয়ে পড়লেন বাজারের উদ্দেশ্যে। এমন সুযোগ কখনো হাতছাড়া করতে আছে? মদ আর জুয়ায় সর্বস্ব যেতে বসেছে। টাকাটা পেলে কিছুদিনের জন্য নিশ্চিন্ত। সোজা টাকা তো নয়, যাকে বলে কড়কড়ে ১০,০০০ টাকা। সেদিন রাত্রে সহসা কি দেখে ছোট ভাই ব্রজেন সেন চমকে উঠলেন দারুণভাবে। এ কি, জানালা দিয়ে আলো দেখিয়ে দাদা কাকে সিগন্যাল পাঠাচ্ছেন এমন করে? কি ব্যাপার? সঙ্গে সঙ্গে ব্রজেন সেন বিদ্যুৎ বেগে ছুটে গেলেন বিশ্বাস বাড়ির দিকে। যে করে হোক মাস্টারদাকে বাঁচাতে হবে। তার জন্য দরকার হলে নিজের প্রাণ দিয়ে দাদার পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। মাস্টারদা যে কত বড়, কত মহান! কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। ক্যাপ্টেন ওয়ামস্লির নেতৃত্বে বিরাট এক গোর্খা বাহিনী, বলতে গেলে গোটা বাড়িটাকেই তখন ঘিরে ফেলেছে। মাঝে মাঝে তাদের নিক্ষিপ্ত রকেট বোমার আলোতে সবকিছুই দিবালোকের মতো স্পষ্ট হয়ে উঠেছে। পালাবার পথ নেই বললেই চলে। শুরু হলো প্রচণ্ড গুলিবর্ষণ, হলো উভয় পক্ষ থেকে। এরই মধ্যে সবাই চেষ্টা করলেন এক ফাঁকে অন্যত্র সরে যেতে। বাড়ির পেছনে একটা বাঁশের বেড়া, তারপরই ময়লা জল ভর্তি একটা এঁদো পুকুর। কোনোরকম এই দুটো পেরিয়ে যেতে পারলে এবারের মতো হয়তো রেহাই পাওয়া যেতে পারে। এগিয়ে গেলেন সুশীল দাশগুপ্ত। প্রথমেই তিনি কোলে করে কল্পনা দত্তকে পৌঁছে দিলেন বেড়ার ওপারে, তারপর আরো দুই একজনকে। এবার মাস্টারদার পালা, কিন্তু কার্যত তার হলো না। তার আগেই অলক্ষ্য থেকে একটা কুলি এসে সুশীল দাশগুপ্তের হাতটাকেই দিল জখম করে। এবার নিজেই চেষ্টা করে ওপারে পৌঁছে গেলেন মাস্টারদা, কিন্তু শেষ রক্ষা করতে পারলেন না। অন্ধকারে চোখে দেখতে না পেয়ে সহসা তিনি পড়ে গেলেন এক গোর্খা সৈন্যের গায়ের ওপর। ফলে দীর্ঘদিন বাদে চট্টল সূর্য ধরা পড়লেন স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সৃষ্টি করে। পরদিনই সে খবর বড় বড় অক্ষরে প্রকাশিত হলো সংবাদপত্রের পাতায়। চট্টগ্রামের সূর্য সেন গ্রেপ্তার। ১৭ই ফেব্রুয়ারি চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন সম্পর্কে ফেরারি সূর্য সেনকে গত রাত্রে পটিয়া হইতে ৫ মাইল দূরে গৈরালা নামক স্থানে সূর্যকুমার সেন ওরফে মাস্টারদাকে গ্রেপ্তার করা হইয়াছে। সূর্যকুমার সেনকে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন মামলার প্রধান ফেরারি আসামি বলিয়া অভিহিত করা হইয়াছে। গত ১৯৩০ সাল হইতে সূর্যকুমার সেন পলাতক ছিলেন এবং তাহাকে ধরাইয়া দিবার জন্য গভর্নমেন্ট ১০,০০০ টাকা পুরস্কার ঘোষণা করিয়াছিলেন। আনন্দবাজার, ১৮/২/৩৩। আর নেত্রসেন, তার কি হলো? কি হলো তার সেই ১০,০০০ টাকা পুরস্কারের? পুরস্কার অবশ্য তিনি ঠিকই পেয়েছিলেন, পেয়েছিলেন কিছুদিন পরেই। সেদিন রাত্রে সেনমশাই বেশ আয়েশ করে খেতে বসেছেন। সারা মুখে তার খুশির ছটা। পুরস্কারের টাকাটা শিগগিরই পাওয়া যাবে বলে জানা গেছে। আর দেরি নেই। সত্যিই আর দেরি হলো না। মুহূর্ত বাদেই দেখা গেল যে তিনি নেই। ভোজালির এক কোপে তাঁর মুন্ডুটা ধর থেকে আলাদা হয়ে ভাতের থালার ওপর গড়াগড়ি যাচ্ছে। কে সেই দুর্ধর্ষ তরুণ, যিনি সেদিন সেই ঘৃণ্য বিশ্বাসঘাতককে চরম শাস্তি দিয়েছিলেন নিজের হাতে? কি তার নাম? অনেক প্রশ্ন করেও চট্টল বিপ্লবীদের কাছ থেকে এর কোনো সদুত্তর এতদিন আমি পাইনি মল্লিকা। পেয়েছি মাত্র দিন কয়েক আগে। কথায় কথায় ওঁরাই সেদিন সে কাহিনী উজাড় করে দিয়েছিলেন আমার কাছে। তাঁর নাম কিরণ সেন। সঙ্গে ছিলেন আরো একজন।
উল্লেখযোগ্য যে মাস্টারদা তখনও বেঁচে ছিলেন। তিনি জেনে গিয়েছিলেন যে সেই দেশদ্রোহী নেত্রসেনকে চরম দণ্ড দিতে তার মন্ত্রশিষ্যগণ এতটুকুও ভুল করেননি। মাস্টারদা বন্দী, কিন্তু কল্পনা দত্ত, তার কি হলো? সংবাদপত্র থেকেই সে কাহিনী তুমি শোনো। শ্রীমতী কল্পনা দত্ত নিখোঁজ। শ্রীমতী কল্পনা দত্ত এখনো নিখোঁজ। তাহাকে খোঁজ করিবার জন্য প্রবল প্রচেষ্টা চলিতেছে। পুলিশ তাহার পিতার এবং বাড়ির অন্যান্য সকলের সমস্ত অস্থাবর সম্পত্তি আটক করিয়াছে। আনন্দবাজার ৩-২-৩৩। যুব বিদ্রোহের কার্যকলাপ কিন্তু এখানেই শেষ হলো না মল্লিকা। এবার হাল ধরলেন প্রিয় শিষ্য তারকেশ্বর দস্তিদার। তার প্রথম লক্ষ্য জেল ভেঙে মাস্টারদাকে মুক্ত করে আনা। যে করে হোক, যে কোনো মূল্যে, যে কোনো বিনিময়ে হোক, মাস্টারদাকে চাই। মাস্টারদার অভাব যে কোনোদিনই পূর্ণ হবার নয়। শুরু হলো প্রস্তুতি পর্ব। প্রথমেই বিচারাধীন বন্দী সুখেন্দু দত্ত আর অমূল্য বিশ্বাস ধীরে ধীরে জাল ছড়াতে লাগলেন জেলের ভেতরে। চাল ব্যর্থ হয় না। সিপাই, জমাদার, ওয়ার্ডার, ডাক্তার প্রভৃতি অনেকেই সে জালে ধরা দিতে লাগলো আস্তে আস্তে। ক্রমশ 8টা রিভলভার, প্রচুর বিস্ফোরক পদার্থ, বিভিন্ন সেল ও ফটকের ডুপ্লিকেট চাবি ইত্যাদি সবকিছুই একে একে গিয়ে জড়ো হলো জেলের অভ্যন্তরে। তবু কিছুতেই কিছু হলো না। সেই আগেকার মতো এবারও সবকিছু ফাঁস হয়ে গেল দলের বিশ্বস্ত কর্মী শৈলেশ রায়ের আকস্মিক গ্রেপ্তারের ফলে। 19শে মে তারিখে শুরু হলো গহিরা সংঘর্ষ। তারকেশ্বর দস্তিদার, কল্পনা দত্ত, মনোরঞ্জন দাস প্রমুখ পলাতক বিপ্লবীগণ সবাই সেদিন গহিরা গ্রামের সেই গোপন আড্ডায় উপস্থিত। হঠাৎ রব উঠল, পুলিশ, পুলিশ। তারপরই শুরু হলো একটানা গুলিবর্ষণ। দ্রাম, দ্রাম, দ্রাম। বিরাট সামরিক বাহিনীর বিরুদ্ধে রিভলভারের শক্তি আর কতটুকু! ফলে অব্যর্থ গুলির আঘাতে প্রথমেই লুটিয়ে পড়লেন দলের তরুণ কর্মী মনোরঞ্জন দাস। তারপর গৃহস্বামী পূর্ণ তালুকদার আর নিশি তালুকদার। বাধ্য হয়েই তখন কল্পনা দত্ত, তারকেশ্বর দস্তিদার প্রমুখ সবাইকে ধরা দিতে হলো একে একে। তাছাড়া উপায় কি? এবার নতুন নেতা নির্বাচিত হলেন বিনোদ বিহারী দত্ত। ইতিপূর্বে বিশ্বাসঘাতক নেত্রসেনকে মৃত্যুদণ্ড দান, কুমিল্লার কুখ্যাত এলিশান হত্যাকাণ্ড ইত্যাদি বিভিন্ন সংগঠনের ব্যাপারে তাঁর ভূমিকা ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য। ওদিকে সবার অলক্ষ্যে শুরু হলো বিচারের প্রহসন। আসামি চট্টল সূর্য, সূর্য সেন, তারকেশ্বর দস্তিদার ও কল্পনা দত্ত। যে সূর্য সেনের ভয়ে সাম্রাজ্যবাদী সরকার গত 3 বছরের মধ্যে একটি দিনও নিশ্চিন্তে ঘুমোতে পারেনি, তাকে যে তারা এত সহজে রেহাই দেবে না তা বলাই বাহুল্য। কাজেও তাই হলো। 2 জনকেই দেওয়া হলো মৃত্যুদণ্ড। কল্পনা দত্তর যাবজ্জীবন দ্বীপান্তর। এবার প্রতিশোধ নেবার পালা। কিন্তু কে নেবে প্রতিশোধ? বলতে গেলে সবাই তখন কারা প্রাচীরের অন্তরালে। এই অবস্থায় কে নেবে এই গুরুদায়িত্ব ভার? আমরা নেব। এগিয়ে এলেন নিত্যগোপাল সেন, হিমাংশু চক্রবর্তী, কৃষ্ণ চৌধুরী, হরেন্দ্র ভট্টাচার্য প্রমুখ চট্টলের মৃত্যুভয়হীন বালক বৃন্দ। অগ্নিঋষি মাস্টারদার প্রতি এই অন্যায় দণ্ডাদেশ কিছুতেই আমরা মুখ বুজে সহ্য করব না। এর জবাব আমরা দেবই। জবাব দিলেন 7ই জানুয়ারি পল্টনের ক্রিকেট খেলার মাঠে। শ্বেতাঙ্গ সমাজের সবাই সেদিন উপস্থিত। চারপাশে পুলিশ ও মিলিটারির নিবিড় বেষ্টনী। সুতরাং আশঙ্কার কোনো প্রশ্নই ওঠে না। নিশ্চিত মৃত্যু জেনেও অমিত বিক্রমে এগিয়ে গেলেন চট্টলের সেই বীর বালকবৃন্দ। তারপরই কান ফাটানো আওয়াজ, বুম, বুম। সেই সঙ্গে রিভলভার গর্জন, দ্রাম, দ্রাম, দ্রাম। রক্তে রক্তে
স্নান করে উঠলেন পুলিশ সুপার মিস্টার ক্লিয়ারি। আহতের সংখ্যাও কম হলো না। তারপরই শুরু হলো পুলিশ ও মিলিটারির পাল্টা আক্রমণ। যা অনিবার্য তাই হলো। নিত্যগোপাল সেন আর হিমাংশু চক্রবর্তী ঘটনাস্থলেই নিহত হলেন। কৃষ্ণ চৌধুরী আর হরেন্দ্র ভট্টাচার্য প্রাণ উৎসর্গ করলেন ফাঁসির রজ্জুতে ৫-৬-৩৪ তারিখে। তালিকা এখানেই শেষ নয়। এর বাইরেও আরও কয়েকজন তরুণ কর্মী বিভিন্ন ঘটনায় প্রাণ দিয়েছেন, যাদের কথা এখানে বলা হয়নি। তারা হলেন হিমাংশু সেন, অর্ধেন্দু দস্তিদার, শৈলেশ্বর চক্রবর্তী, ধীরেন দে প্রমুখ শহীদবৃন্দ। চট্টল যুব বিদ্রোহে এদের কারো ভূমিকাই কম উল্লেখযোগ্য নয়। ১৯৩৪ সাল ১১ই জানুয়ারি সন্ধ্যা ৭টা। সহসা একটা চাপা চঞ্চলতা ছড়িয়ে পড়ল চট্টগ্রাম জেলে আবদ্ধ যুব বিদ্রোহের বন্দীদের মধ্যে। মাস্টারদা, মাস্টারদা, মাস্টারদা! কনডেমড সেল থেকে ওয়ার্ডারের সাহায্যে মাস্টারদা গোপনে একটি বাণী পাঠিয়েছেন তাঁর সহকর্মীদের উদ্দেশ্যে। তাঁর শেষ বাণী, কাগজের ২ পাতায় লেখা মাস্টারদার সেই অমূল্য অন্তিম বাণীটি আমি এখানে তুলে দিচ্ছি মল্লিকা। আমার শেষ বাণী, আদর্শ ও একতা। ফাঁসির রজ্জু আমার মাথার ওপর ঝুলছে। মৃত্যু আমার দরজায় করাঘাত করছে। মন আমার অসীমের পানে ছুটে চলেছে। এই তো আমার সাধনার সময়। এই তো আমার মৃত্যুকে বন্ধুর মতো আলিঙ্গন করার সময়। হারানো দিনগুলোকে নতুন করে স্মরণ করার সময়। আমার ভাই বোনগণ, তোমাদের সবার উদ্দেশ্যে বলছি, আমার এই বৈচিত্র্যহীন জীবনের একঘেয়েমিকে তোমরা ভেঙে দাও। আমাকে উৎসাহ দাও। এই আনন্দময়, পবিত্র ও গুরুত্বপূর্ণ মুহূর্তে আমি তোমাদের জন্যে কি রেখে গেলাম? শুধু একটি মাত্র জিনিস, তা হলো আমার স্বপ্ন। একটি সোনালী স্বপ্ন, স্বাধীন ভারতের স্বপ্ন। এক শুভ মুহূর্তে আমি প্রথম এই স্বপ্ন দেখেছিলাম। উৎসাহ ভরে সারা জীবন তার পেছনে উন্মত্তের মতো ছুটেছিলাম। জানি না এই স্বপ্নকে আমি কতটুকু সফল করতে পেরেছি। আমার মৃত্যুর শীতল স্পর্শ যদি তোমাদের মনকে এতটুকু স্পর্শ করে, তবে আমার এই সাধনাকে তোমরা তোমাদের অনুগামীদের মধ্যে ছড়িয়ে দিও, যেমন আমি তোমাদের দিয়েছিলাম। বন্ধুগণ, এগিয়ে চলো, কখনো পিছিয়ে যেও না। দাসত্বের দিন চলে যাচ্ছে, স্বাধীনতার লগ্ন আসন্ন। ওঠো, জাগো, জয় আমাদের সুনিশ্চিত। ১৯৩০ সালের ১৮ই এপ্রিলের চট্টগ্রাম বিদ্রোহের কথা কোনো দিনও ভুলো না। জালালাবাদ, জুলধা, চন্দননগর ও ধলঘাটের সংগ্রামের কথা সব সময়েই মনে রেখো। যেসব বীর সৈনিক স্বাধীনতা সংগ্রামে জীবন উৎসর্গ করেছেন, তাদের নাম মনের গভীরে রক্তাক্ষরে লিখে রেখো। আমার একান্ত অনুরোধ, এই সংগঠনকে তোমরা কোনো দিনই ভেঙে দিও না। জেলের বাইরে এবং ভেতরে সবার জন্য আমার আশীর্বাদ ও ভালোবাসা রইল। বিদায়। চট্টগ্রাম জেল, ১১ই জানুয়ারি ১৯৩৪ সাল, সন্ধ্যা ৭ ঘটিকা। বিপ্লব দীর্ঘজীবী হোক। বন্দে মাতরম। নিঝুম নিশুতি রাত্রি, চারিদিক মৌন, অকম্পিত। কনডেমড সেলের অভ্যন্তরে মাস্টারদা ঘুমে অচেতন। সারা মুখে তার নিরুদ্বেগ জীবনের সুপ্ত প্রশান্তি। হঠাৎ ঘুম ভেঙে গেল দরজা খোলার শব্দে। সব প্রস্তুত, এবার যেতে হবে। আজ এখানেই শেষ করলাম আমি সুভাষ বলছি গ্রন্থের ১২তম পর্বের পাঠ। যদি তোমাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক দিয়ে দিও, আর অন্যদের শোনাতে চাইলে শেয়ারও করতে পারো। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো এবং শুনতে থাকো আমি সুভাষ বলছি
গ্রন্থের পাঠ। আবার হাজির হব অন্য একটি এপিসোড নিয়ে। আজ তাহলে আসি। ভালো থেকো সবাই।